সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ওকে। আমি পরিবেশগত ইস্যু ও কূটনীতি নিয়ে একদিন একটু জাস্ট আলোচনা করেছিলাম। ওটা ক্লাস ছিল না, ওটা জাস্ট আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে পড়তে হবে এই জায়গাটা, এরকম কিছু আলোচনা সেদিন ছিল। এখন এই যে পরিবেশগত ইস্যু ও কূটনীতির মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম যে পরিবেশবাদী সংস্থা বা সংগঠন নিয়ে পড়ার কথা। আজকে আমি এটা দিয়ে শুরু করব আপনাদের সাথে আলোচনাটা। এটা দিয়ে আমার শুরুটা হবে, দেন আমরা আস্তে আস্তে আজকে এক ক্লাসেই মোটামুটি পরিবেশগত ইস্যু কূটনীতি পুরোটা শেষ করব। কেমন আছেন স্যার? ভালো আছি। সবাইকে একবারে বলে দিলাম ভালো আছি, আর জিজ্ঞাসা করার দরকার নেই। যারা আসসালামু আলাইকুম দিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম, যারা আদাব দিয়েছেন তাদেরকে আদাব। ওকে, এখন শুধু প্রশ্ন করতে হবে। তাহলে দেখে গত 15টা বছর পরিবেশবাদী সংস্থা বা সংগঠন থেকে আমি যেগুলো পড়িয়েছি পরীক্ষায় তার মধ্য থেকে আসছে, বাইরে থেকে আসেনি। অতএব এখান থেকে 1 মার্ক আসবে, মানে একটা প্রশ্ন আসবে। সেই 1 মার্কের জন্য আমরা যে সকল প্রতিষ্ঠানগুলো পড়বো তার মধ্যে যেমন IUCN, হ্যাঁ, তারপরে গ্রিন পিচ, তারপরে গ্রিড, ওয়াটার এইড, IPCC, হ্যাঁ, IPCC, তারপরে UNFCCC, V20, CBF, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে একটু জোর দিয়ে পড়তে হবে। এই প্রতিষ্ঠানগুলোই আমাদেরকে জোর দিয়ে পড়তে হবে। এছাড়া বাংলাদেশে কিন্তু পরিবেশগত অনেক সংস্থা আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, ওটা বাংলাদেশ বিষয়গুলির মধ্যে, বা না পড়লেও চলবে আর কি। আর এখন তো ধরেন এনজিও ভিত্তিক, আমরা যদি বাংলাদেশের কথা বলি যে এনজিওর জয় জয়কার, সেখানে এনজিও ভিত্তিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে বাংলাদেশে যেগুলো আছে বেলা পোবা এই ধরনের যা আছে সেগুলো আপনি পড়তে পারেন, সেগুলো আপনার পড়া উচিত আমি মনে করি। তাহলে আমরা IUCN দিয়ে শুরু করব। প্রথমত এই সংস্থাগুলো থেকে কি কি আসে, যেমন পূর্ণরূপ আসে পরীক্ষায়, প্রতিষ্ঠা আসে, তারপরে সদর দপ্তর বা কার্যালয় আসে, কাজ আসে, কাজ, সম্মেলন আসে। এই কয়টা আইটেম কি কি? পূর্ণরূপ, প্রতিষ্ঠা, সদর দপ্তর, কাজ, সম্মেলন। এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। এই জাতীয় যদি তথ্যগুলো আমরা জানতে পারি তাইলেই কিন্তু আমাদের প্রস্তুতি এখানে হয়ে যাবে। আপনি একটু তুলে নেন, তুলে নিয়ে একটু ডান লেখেন, তারপরে আমি আলোচনা শুরু করছি। তুলে নিয়ে একটু ডান লেখেন, আমি আলোচনা শুরু করছি। এইটুকু একটু তুলে নেন, তুলে নিয়ে ডান লিখেন, তারপরে আলোচনা শুরু করবেন। জাস্ট আপনারা একটু তুলে নিবেন, তুলে নিয়ে ডান লিখবেন, আমি আলোচনা শুরু করে দিব।
এবং আমরা 1 নম্বরের শিরোনাম করব IUCN। ওকে, তাহলে আমরা এখন লিখবো IUCN। এটা কিন্তু অনেকবার, এই পুনরূপটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এটা অনেক বইয়ে কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস দেওয়া আছে, সেটা কিন্তু দরকার নেই আমাদের। কনজারভেশন অফ নেচার এটাই সঠিক, এর বাইরে কোনো কিছু দরকার নেই। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, জাস্ট এইটুকু। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা প্রতিষ্ঠা 1948 সাল, অনেকবার আসছে। সদর দপ্তর, এই সদর দপ্তরে আমরা একটা বোগাস মানে একটা ধোঁকা খাই। এইটা হলো গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। এইটাই আবার অপশনে জেনেভাও থাকে। আরে জেনেভা সুইজারল্যান্ড থাকলে তো আমাদের সহ্য হয় না। জেনেভা সুইজারল্যান্ড থাকলে তো আমাদের লোভ কাজ করে। এইটাই তো আর কি, সদর দপ্তর মানেই তো জেনেভা সুইজারল্যান্ড। কিন্তু অপশনে গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড। আরেকটা লাইন আসে যেটা হচ্ছে কাজ, এটাও অনেকবার আসছে। জীব বৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা। এখন প্রশ্নটা কিভাবে আসবে? প্রশ্নটা আসবে IUCN কি? অপশনে থাকবে জীব বৈচিত্র্য সংরক্ষণকারী সংস্থা, পরিবেশবাদী সংস্থা, নানানটা থাকবে। আপনি শুধু জীব বৈচিত্র্য শব্দটার দিকে তাকাবেন, শুধু জীব বৈচিত্র্য এই শব্দটার দিকে তাকাবেন, আর কোনো কিছুর দিকে আপনার তাকানোর দরকার নেই। জীব বৈচিত্র্যের দিকে তাকাবেন শুধু। এটা জীব বৈচিত্র্য সংরক্ষণবাদী বা সংরক্ষণকারী সংস্থা, এইটুকু জাস্ট আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এই হলো IUCN। IUCN সম্পর্কে এর চেয়ে বেশি কিছু কোনো প্রয়োজন নেই, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। লেখা হলে ডান লিখবেন, আমি নেক্সটে যাব। লেখা হলে ডান লিখবেন, আমি নেক্সটে যাব। লেখা হলে ডান লিখবেন। নেক্সটে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গ্রিন পিস। নেক্সট, ডান, তাই তো? ওকে, গ্রিন পিচ এইটা দেখেন, প্রতিষ্ঠা 1971 সালে, এটা আসে। সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড। এটা আসে পরীক্ষায়, শুধু যে BCS তা না, বিভিন্ন পরীক্ষায় আসে। আমস্টারডাম, নেদারল্যান্ড। এখন এখানে লেখাই আছে গ্রিন পিচ, এটা আসলে পরিবেশবাদী সংস্থা, পরিবেশবাদী সংস্থা। এটা গ্রিন পিচ, এটা হচ্ছে পরিবেশবাদী সংস্থা। এখন দেখেন, একটু লিখে নেন গ্রিন পিচটা, সবাই একটু লিখে নেন গ্রিন পিচ।
আচ্ছা, যেহেতু ও পরিবেশবাদী সংগঠন, এটা একটা আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, ও একটা কাজ করছিল, পারমাণবিকের বিরুদ্ধে একটা কমিটি গঠন করছিল। সেটা হলো, মানে এটা ডোন্ট মেক এ ওয়েব কমিটি, ডোন্ট মেক এ ওয়েব কমিটি, এই একটা কমিটি সে গঠন করছিল পারমাণবিকের বিরুদ্ধে। এইটা একটা গঠন করেছিল। এই পারমাণবিকের বিরুদ্ধে এটা গঠন করতে গিয়েই নাম দেওয়া হয় গ্রিন পিচ। 1971 সালে এই নামকরণটা দেওয়া হয় গ্রিন পিচ। কেমন দেখেন, সাধারণত গ্রিন পিচ থেকে প্রতিষ্ঠা এবং সদর দপ্তরটাই পরীক্ষায় বেশি আসে, অন্য তেমন কিছু আসে না। গ্রিন পিচ ডান। ওকে, এবার আসেন ওয়াটার এইড। প্রথমত এটা প্রতিষ্ঠা 1981 সালে। সদর দপ্তর পরীক্ষা আসে যেটা কোন দেশ ভিত্তিক সংস্থা, এটা আসলে লন্ডনের সদর দপ্তর, অর্থাৎ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা বা লন্ডন ভিত্তিক সংস্থা। ও কি করে, ওর কাজ কি? কাজ হচ্ছে নিরাপদ পানি সরবরাহ ও পয় নিষ্কাশন। নিরাপদ পানি সরবরাহ, পয় নিষ্কাশন, অর্থাৎ বুঝতেই পারছেন, এইটা হলো ওর কাজ। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এই লাইনটাও কিন্তু পরীক্ষায় আসে। এরপর গ্রিড। গ্রিড কি? গ্লোবাল রিসোর্স ইনফরমেশন ডেটাবেস। বুঝতেই পারছেন যে গ্লোবাল রিসোর্স ইনফরমেশন, যে পৃথিবীব্যাপী যে রিসোর্স গুলো আসছে, প্রাকৃতিক যে রিসোর্স, এই ইনফরমেশনের ডেটাবেস তৈরি করাই হচ্ছে এদের কাজ। এটা প্রতিষ্ঠা হয় 1985 সালে। এটা সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, প্রতিষ্ঠা 1985 সালে। সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। এর বেশি কিছু দরকার নেই, আমি যা দিচ্ছি তার চেয়ে বেশি পড়ার চেষ্টাই করেন না, এর চেয়ে এক্সট্রা কোনো মেসেজ আপনার দরকার নাই। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান এখন আমি লিখব, সেটা হচ্ছে আইপিসিসি। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ইন্টার গভর্নমেন্টাল, আন্তঃসরকারীয়, প্যানেল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এইটা আসে। এইটা যদি আমরা 37তম বিসিএস এর দিকে তাকাই, তাহলে দেখবো প্রশ্নটা এইভাবে আসছিল যে ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম and
ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যান্ড মানে দুইটা প্রতিষ্ঠানের সমন্বয়ে, সেটা হলো WMO ইকুয়াল ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। এই দুইটা প্রতিষ্ঠানের সমন্বয়ে কোন প্রতিষ্ঠানটি জন্ম লাভ করেছে? প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ হবে না স্যার? তাই তো লিখছি আমি, মনে হয় এই যে কি লিখছি, প্যানেল অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, প্যানেল অন, ও আচ্ছা অন, হ্যাঁ অন, না ঠিক আছে, প্যানেল অন রাইট ক্লাইমেট চেঞ্জ। তাইলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো ইউএনইপি প্লাস WMO ইকুয়াল IPCC। এটাই তো, দেখেন তো, খেয়াল করেন তো, এটাই তো দাঁড়াইলো। হ্যাঁ, ইউএনইপি প্লাস WMO ইকুয়াল IPCC। দেখেন একদম স্ট্যান্ডার্ড। এইটা যেমনি ঘুরে ফিরে আসুক, এখন পরীক্ষায় আসলে পারবেন। এটা প্রতিষ্ঠিত হয় 1988 সালে। এটা সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। দেখেন এটাও শেষ। একটু খেয়াল করেন, মোটামুটি লাইটিংটা একটু ইমপ্রুভ হয়েছে আগের থেকে, তাই তো? সাউন্ডের ইমপ্রুভ হয় নাই, সাউন্ডের ইমপ্রুভ ছিল। আমার মাইক্রোফোনটা কালকে রাতে ক্লাস নিয়ে পাঞ্জাবির পকেটে, যদি অপ্রাসঙ্গিক কথা বলতেছি, সরি টু সে, কই যেন পড়ে গেছে, আজকের মাইক্রোফোনটা পাচ্ছি না, নাহলে সাউন্ডটা আরো স্মুথ পাওয়া যেত। এখন কোনো মাইক্রোফোন ছাড়াই ক্লাস নিচ্ছি, ফোনের সাউন্ডে ক্লাস নিচ্ছি, তাও মনে হয় খুব যে খারাপ হচ্ছে তা না। এটা ফোনের সাউন্ড, খুব বেশি খারাপ হচ্ছে মনে হয় না। লাইটিং আরো ইমপ্রুভ হবে, বাসার থেকে তো ইমপ্রুভ হয়েছে, আগের বাসা থেকে তো ইমপ্রুভ হয়েছে। যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বলছি, লিখে ফেলেন। হ্যাঁ, IPCC ডান, হাবিবা সুলতানা। আচ্ছা ভালো, সাউন্ড ভালো। এই কোনো সাউন্ড সিস্টেম ইউজ করতেছি না, এটা জাস্ট ফোনের সাউন্ড, এখানে কোনো মাইক্রোফোনের কেরামতি নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা, সেটা হলো UNFCCC। দেখেন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, বুঝতে পেরেছেন? এইটা দেখেন জাতিসংঘের একটা ফ্রেমওয়ার্ক, রূপরেখা, জলবায়ু পরিবর্তন বিষয়ক রূপরেখা কনভেনশন জাতিসংঘের। ওর কাজ কি? ও কিসের আয়োজক? ও আয়োজক হচ্ছে কপের, এই যে প্রতি বছর কপ হয়, এই কপের আয়োজক হচ্ছে ও। কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্কটা ও করে। UNFCCC পরীক্ষায় কিন্তু আসে, এটা কিন্তু ফেলায় দেওয়ার মতো কোনো কিছু না, মাথায় রাখেন, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কিছু না। এইটা আসে, এটার প্রথমত পূর্ণরূপ আসে,
এরপরে হচ্ছে কপ আয়োজনকারী, মানে কপের উদ্যোক্তা হচ্ছে ওই, এই জন্য পরীক্ষায় আসে। এবং আমরা যদি ওই যে ইয়েটা করি, যে প্রথম ধরিত্রী সম্মেলন মনে আছে, পড়ছেন কখনো যে প্রথম ধরিত্রী সম্মেলন, এটা কখনো পড়ছেন কিনা আপনারা? প্রথম ধরিত্রী সম্মেলন, এই প্রথম ধরিত্রী সম্মেলনের আয়োজক হচ্ছে এ, অর্থাৎ এই আয়োজনের মধ্য দিয়েই এইটা প্রতিষ্ঠা লাভ করে। প্রথম ধরিত্রী সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে এটি প্রতিষ্ঠা লাভ করে। তো প্রথম ধরিত্রী সম্মেলনের কথা যদি আমরা বলি, তাইলে আমাদেরকে বলতে হবে 1992 সালের কথা। তাইলে এইটাও প্রতিষ্ঠাই হচ্ছে 1992। সদর দপ্তর, এটা আসলে সদর দপ্তর লিখতে চাইলে লিখতে পারেন, এটা সদর দপ্তরটা আসলে লাগে না, কারণ ও জাতিসংঘের সদর দপ্তর, ও সদর দপ্তর আপনি বুঝেই নিবেন যে জাতিসংঘের, যেহেতু এটা জাতিসংঘের সদর দপ্তর অর্থাৎ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এছাড়া কিছু না। দেখেন এইটা এইটুকু পড়বেন, পূর্ণরূপ আরো আয়োজক, এই কথা দুটা মনে রাখলেই চলবে। এর বাইরে আমাদের আর যেটা দরকার তার মধ্যে একটা হচ্ছে সিভিএফ, ক্লাইমেট ভালনারাবল ফোরাম, ক্লাইমেট ভালনারাবল ফোরাম, অর্থাৎ যে দেশগুলি ঝুঁকির মধ্যে আছে, এই দেশগুলির ক্ষতিগ্রস্ত জাতিসমূহের জোট এটা, যারা ভালনারাবল অবস্থায় আছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত জাতি জলবায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত জাতিসমূহের জোট। জলবায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত জাতিসমূহের জোট হচ্ছে কি? এই সিভিএফ। এটা খুব বেশি ইম্পর্টেন্ট তা না, তারপরে পড়ে রাখি। এটা প্রতিষ্ঠা হচ্ছে 2009 সাল। প্রতিষ্ঠা হচ্ছে কত? 2009 সাল। এইটা গঠনের স্থান করবেন, কোথায় গঠিত হয়েছে এটা? এটা পেরুর রাজধানী লিমাতে, লিমা পেরু। জাস্ট এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু পড়া লাগবে না। আপনারা যারা আমার বই সংগ্রহ করেছেন, বইয়ে আরো বেশি দেওয়া আছে, আমি যেটুকু লিখে দিচ্ছি সেইটুকু পড়লেই হবে, এর চেয়ে বেশি কিছু দরকার নেই। সিভিএফ এর বাইরে লাস্ট যে প্রতিষ্ঠানটা আমরা পড়ব V20, এটা হলো ভালনারাবল। এটা 40তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। ভালনারাবল 20 পরীক্ষা আসছিল V20 কি? তাহলে V20 কি অলরেডি কিন্তু আমরা বুঝে ফেলছি, অর্থাৎ এইটা হলো বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকিসমূহ, ঝুঁকিপূর্ণ দেশসমূহ, অর্থাৎ আমরা যদি বলি বৈশ্বিক উষ্ণায়ন, ঝুঁকিপূর্ণ দেশসমূহ, বা আমরা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশসমূহ বলতে পারি, মানে জলবায়ুর ঝুঁকিতে যে সকল দেশ আছে, যেভাবেই আসুক। আপনার 40তম বিসিএস এর কোশ্চেনটা দেখবেন, এটা পরীক্ষায় আসছিল V20 কি, জাস্ট একটা নর্মাল এরকম বলছিল V20 কি, আর কিছু না। প্রিভিয়াস প্রশ্ন কিন্তু সবাইকে পড়তে হবে, সামনে স্পেশাল বিসিএস আসতেছে। এইটা কিন্তু একটা সুযোগ সবার জন্য। কেন? 18 বছর পর আবার একটা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে স্পেশাল বিসিএস পাইনি, স্পেশাল বিসিএসটা আমি পাইনি, কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন। স্পেশাল বিসিএস মানে রিটেনে যাদের দুর্বলতা আছে তাদের জন্য স্পেশাল বিসিএস খুবই গুড নিউজ। পিলি ভাইবা আমার রিটেনে দুর্বলতা ছিল, এই কারণে আমি রিটেনে কম মার্ক পাইছি বিসিএস এ।
রিটেনে কম মার্ক পাওয়ার কারণে কিন্তু আমার ক্যাডার আসে নাই। ওই সময় আবার নন ক্যাডারও ছিল না, মানে এইভাবে নন ক্যাডার দিত না। অতএব আমি মনে করি এই যে আমার মতো যাদের রিটেনে সমস্যা আছে, আমার রিটেন বলতে আমার ইংলিশের সমস্যা ছিল, যাদের আমার মতো যাদের রিটেনের সমস্যা আছে তাদের জন্য স্পেশাল বিসিএস খুবই গুরুত্বপূর্ণ। মাইন্ড ইট, এই সুযোগ কিন্তু আর পাবেন না। যদি সার্কুলারটা দিয়ে দেয়, 600+ পোস্ট আছে শিক্ষা ক্যাডারে, আপনি যে সাবজেক্টে সেই সাবজেক্টের টিচার হয়ে যাবেন। শিক্ষা ক্যাডারে চাকরি করার কিছু সুযোগ সুবিধা আছে, এটা বাংলাদেশের যে কোনো ক্ষেত্রেই, প্রাইমারি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত শিক্ষকদের কারো যদি অতিরিক্ত টাকার নেশা পেশা লোভ না থাকে, একজন শিক্ষা ক্যাডারের লোক যে বেতন পায় স্টার্টিং এ 32-33, তারপরে 1-2 আস্তে আস্তে ধরেন 40-45 হাজার টাকা বা 50 হাজার টাকা আপনি পাইলেন, 40-42 হাজার টাকা পাইলেন। যদি আপনি মনে করেন আপনার ডিস্ট্রিক্টে ফিরে গিয়ে সেখানে বসে কলেজে ক্লাস নিয়ে টুকটাক আপনি চলতে পারবেন, আপনার যদি এরকম মনে না হয় যে আমার অনেক টাকা দরকার, তাহলে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন। একজন শিক্ষা ক্যাডারের বৈধ ছুটি আছে 206 দিন। বছর কয় দিনে? 365 দিনে 206 দিন বৈধ ছুটি আছে 365 দিনের মধ্যে। যেমন প্রাইমারি কিন্তু কর্মদিবস হলো 188 দিন। তাহলে আমরা যদি 365 থেকে বাদ দিই, না প্রাইমারি একটু বেশি, মেবি 288 হবে, এরকম কিছু আর কি। তাহলে 206 দিন কিন্তু বন্ধ। তাহলে 365 থেকে 206, 11 1 হাতে 1 5, 151 দিন। এরপরও কোন কোন কলেজে সাবজেক্টের এক সাবজেক্টের টিচার 3 জন ক্লাস ভাগে পায় না। সিবিএ দেওয়া প্যারিসে প্রলয় জিকেতে, হ্যাঁ হ্যাঁ সরি দেখেন গল্প করতে গিয়ে, এই V20 হচ্ছে লিমা পেরু, হ্যাঁ লিমা পেরু, আর এটা হচ্ছে প্যারিস ফ্রান্স। আমি এইটা ওটাই লিখে যাক। তো এই যে একটা সাবজেক্ট, যে সাবজেক্টে মানে 3 জন টিচার 4 জন টিচার ক্লাস খুঁজে পায় না, সপ্তাহে 1-2টা ক্লাস এমনও আছে। সো যারা শিক্ষকেরা যেতে চান তাদের কিন্তু এটা একটা সুযোগ। শেষ হলো V20, এটা গঠনের স্থান হচ্ছে লিমা পেরু, পেরুর লিমায়। শেষ। শোনেন, স্পেশাল বিসিএস এটা হলো ইরেগুলার। রেগুলার ধরেন 49 সার্কুলার হবে, 48 যদি স্পেশাল হয় ও ওর মতো করে হয়ে যাবে। এটা রেগুলার বিসিএস এ কোনো প্রভাব ফেলবে না, রেগুলার বিসিএস এ কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে? এটা স্পেশাল, ও ওর মতো করে হয়ে যাবে। আচ্ছা, আমাদের অর্গানাইজেশন গুলো শেষ হলো, তাই তো? আমরা এখন পরিবেশ ও জলবায়ু সম্মেলনে যাব। আমরা অনেকগুলো পরিবেশ জলবায়ু সম্মেলন পড়াবো না। নিজের সাবজেক্টে প্রিলিমিনারিতে কোনো প্রশ্ন হবে না। শিক্ষা ক্যাডারের প্রশ্ন হবে 200 মার্কের। এই যে 200 মার্কের প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছেন এটার উপরে। আর ডক্টরদের হবে 100 জেনারেল আর 100 টেকনিক্যাল। কথা শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। জলবায়ু ও পরিবেশ সম্মেলন আমরা যদি কিছু নাম লিখি, যেমন রামসার কনভেনশন, এইটা হয়েছে 1971 সালে। এখন এই রামসারটা কোথায়? এই রামসারটা হলো ইরানে। রামসার হলো ইরানে। স্টকহোম, স্টকহোম সম্মেলন। স্টকহোম কোথায়? সুইডেন। এইটা হয় 1972 সালে। স্টকহোম সম্মেলন আমার সাথে লিখতে থাকেন। ভিয়েনা কনভেনশন,
ভিয়েনা কনভেনশন, ভিয়েনা অস্ট্রিয়া, আপনারা জানেন অস্ট্রিয়ায়। এইটা হয় 1985 সালে। মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল কোথায়? কানাডা। এইটা হয় 1987 সালে। বাসেল কনভেনশন, বাসেল কনভেনশন, বাসেল কোথায়? এই যে বাসেল কনভেনশন, বাসেল কোথায় দেখেন, বাসেল কনভেনশন লিখে নেন। সুইজারল্যান্ড। এইটা হয় 1989 সালে। ধরিত্রী সম্মেলন, এইটা হলো রিও ডিও জেনেরি, রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিও ডি জেনেরিও, ব্রাজিল। এইটা হয় কবে? 1992 সালে। জলবায়ু জলবায়ু সম্মেলন, এই জলবায়ু সম্মেলনটা কোথায় হয়? এটা হয় 1994 সালে জলবায়ু সম্মেলন, এবং এই জলবায়ু সম্মেলন হয় বার্লিন, জার্মানিতে। বার্লিন, জার্মানি। এটা কোথায় হয়? 94 সালে। কত সালে হয়? 94 সালে জলবায়ু সম্মেলন। এরপরে আমরা জলবায়ু সম্মেলনের পরে যেটা লিখব, দেখেন কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। এটা কবে হয়? 1997 সালে। কিয়োটো কোথায়? কিয়োটো কোথায়? কিয়োটো প্রোটোকল হয়েছে কোথায়? কিয়োটো হচ্ছে জাপানে। কিয়োটো কোথায়? জাপানে। আমি লিখে যাচ্ছি, তারপরে ফিনিশিং দিব। হ্যাঁ, এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে, সেই ব্যাখ্যাগুলো আমি করব। কিয়োটো প্রোটোকল, হ্যাঁ 48 এই বছরই হবে, সেপ্টেম্বরে হবে। এরপরে কার্টাগেনা প্রোটোকল, কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা কোথায়? এইটা হলো মন্ট্রিল, কানাডা। এটা হয় 2000 সালে। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে 2000 সালে। এই 95 হয় কপ, জলবায়ু সম্মেলন হয় 94, কপ 1 হয় 95। ওকে, এবার আসেন, এই কপটা আমি পরে লেখাবো।
কপটাও জলবায়ু সম্মেলন, ওটা 1995 সালে হয়, প্রথম কপ হয়, কপ 1। কিন্তু তার আগে একটা জলবায়ু সম্মেলন হয়েছিল 94 সালে, ওটা হয়তো বইতে নাও পাইতে পারেন। বালি সম্মেলন, এবং একই জায়গা হয় বালি সম্মেলন। বালি সম্মেলন কোথায় হয়? বালি কোথায়? এটা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। এটা 2007 সালে হয় বালি সম্মেলন। কানকুন সম্মেলন, কানকুন কোথায়? মেক্সিকোতে। কানকুন হচ্ছে মেক্সিকোতে। এই কানকুন সম্মেলন এইটা হয়েছে 2010 সালে। 2010 সালে। প্যারিস সম্মেলন, প্যারিস হচ্ছে ফ্রান্সে। এই সম্মেলনটা হয় 2015 সালে। এগুলো কিন্তু আমার কপ, আমি পরে এগুলো ক্লিয়ার করব, বিষয়গুলো পরে ক্লিয়ার করব। 13 আমরা প্যারিস সম্মেলন। প্যারিস সম্মেলনটা আবার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এইটা ছিল কপ 21। হ্যাঁ, এটা কিছু বিশেষত্ব আছে প্যারিস সম্মেলনের, এই জন্য গুরুত্ব দিচ্ছি। এটা ছিল কপ 21। আর স্পেশাল বিসিএস কিন্তু এখান থেকে খুব আসে প্রশ্ন। প্যারিস সম্মেলন, ওকে। প্যারিস সম্মেলনের পর আমাদের, যেমন আমি আগে 16টা পড়াইতাম, এখন এইখানে 12টা পড়াইলাম, আর একটা এক্সট্রা পড়াবো। এই 12টাই আমি যা যা লিখে দিচ্ছি, লেখা হয়ে গেলে একটু ডান লেখেন। আমি একটা টেকনিক দিচ্ছি, লেখা হয়ে গেলে একটু ডান লেখেন। লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন, দেন আমি কিছু টেকনিক দিব। এখন এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আমাদের জানতে হবে। যেমন প্রতিষ্ঠা সালগুলো লিখছি, সেগুলো আসতে পারে। আবার বলতে পারে কানকুন সম্মেলন, কানকুন কোথায়? কার্টাগেনা সম্মেলন হয়েছে কোথায়? আবার এই সম্মেলনে কি ছিল বিষয়বস্তু, সেগুলো আসতে পারে পরীক্ষায়। আমি মোবাইল নাম্বার লিখি, হ্যাঁ, 01971728587। রাম ভাই স্টক করে ভিয়েনার টিলে। '89, '92, '94, '97। আপনি 95টাও পড়তে পারেন, আপনি চাইলে ওখানে 95 লিখে নেন, সমস্যা নেই। মানে দুইটাই পরপর একই একই সম্মেলন হয়েছে, আপনি 95 লিখে লিখেন। 89, 92, 95, 97। রাম ভাই স্টক করে ভিয়েনার টিলে। বাসেল ভাই, বাসেলরে মনে মনে রাসেল বলেন। বাসেল ভাই ধরে কান, আচ্ছা, বাসেল ভাই ধরে জল কিয়েটোর কলে। কিয়েটোর কলে। 01900071015। কাটে বালি
ধরে কান প্যারিসে গেলে। কাটেবালি ধরে কান প্যারিসে গেলে। আপনি কিভাবে পড়বেন? কবিতার মতো। 71, 72, 85, 87 রাম ভাই স্টক করে ভিয়েনার টিলে। 89, 92, 95, 97 বাসেল ভাই ধরে জল কিয়োটোর কলে। 0007, 10, 15 কাটেবালি ধরে কান প্যারিসে গেলে। এটা আসলে 019 না, এটা আসলে 20। হ্যাঁ, দেখেন রাম মানে রামসার এক নাম্বারটা, এখান থেকে 19, এখান থেকে 71। 1971 রামসার কনভেনশন। 1972 স্টকহোম সম্মেলন। 1985 ভিয়েনার সম্মেলন কনভেনশন। 1987 মন্টিল প্রটোকল। 1989 বাসেল কনভেনশন। 1992 ধরিত্রী সম্মেলন। 1995 জলবায়ু সম্মেলন। 1997 কিয়োটো প্রটোকল। 2000 হলো কার্টাগোনা প্রটোকল। 2007 বালি সম্মেলন। 2010 কানকুন সম্মেলন। 2015 প্যারিস সম্মেলন। লিখে ফেলেন। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোর ডেটাগুলো লেখাই দিচ্ছি, যে ডেটাগুলো আপনাকে পড়তে হবে বা মুখস্থ রাখতে হবে। ওকে, লেখা শেষ হলে রান লেখেন। লিখে ফেলেন। ওকে, এইবার আসেন কোন জায়গায় কতটুকু পড়বেন। যেমন রামসার কনভেনশন থেকে কি পড়বেন? আমরা যদি বলি যে ওর প্রথম কাজ হচ্ছে বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা, এই লাইন মনে রাখতে হবে আপনাকে। বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা, এলাকা ভিত্তিক জলাভূমি। অনেক সময় আমরা জলাভূমিকে কি করি? জলাভূমিকে আমরা ভরাট করে বাড়ি করি, কিংবা হচ্ছে বিভিন্ন ইয়াগুলো বিল্ডিং করলাম বা বিভিন্ন ইয়া করি, এগুলো রক্ষা করা। এলাকা ভিত্তিক জলাভূমি রক্ষা বা সংরক্ষণ, বড় বড় জলাভূমিগুলো সংরক্ষণ। তাহলে রামসার কনভেনশন থেকে এই দুইটা লাইন আমরা মনে রাখবো। এর আগে আমরা প্রতিষ্ঠা এবং সদর দপ্তর এটা পড়েছি, আর লাগবে না। কি? বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা, এলাকা ভিত্তিক জলাভূমি রক্ষা বা সংরক্ষণ, এই দুইটা লাইন আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? দেখেন হয়েছে কিনা, আশা করি হয়েছে। এরপরে আমাদের কি ছিল? স্টকহোম সম্মেলন। স্টকহোম সম্মেলনের কথা যদি আমরা বলি, এই স্টকহোম সম্মেলনটা মাধ্যমে যেটি হয়, পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়। পরিবেশ দিবস পালনের, আমরা পরিবেশ দিবস পালন করি কবে? 5 জুন না? 5 জুন। এই স্টকহোম সম্মেলন শুরু হয়েছিল 1972 সালের 5ই জুন। 5 থেকে 16 জুন পর্যন্ত এই স্টকহোম সম্মেলন হয়েছিল। এই সম্মেলনের সিদ্ধান্ত হয় আমরা 5 জুনকে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করব। এই জন্য
এই স্টকহোম সম্মেলনে এই 5 জুন পরিবেশ দিবস ঘোষণা হয়। এখন যদি পরীক্ষায় আসে প্রথম পরিবেশ দিবস পালিত হয় কত সালে? প্রথম পরিবেশ দিবস পালিত হয়, এখন 72 সালে কিন্তু পালন হয় নাই। 72 সালে কি হয়েছে? 72 সালে সিদ্ধান্ত হয়েছে, তাইলে পালন হবে গিয়ে 1973 সালে। পালন হবে কোথায়? 1973 সালে গিয়ে পালন হবে। 1973 সালে এই পরিবেশ দিবস পালন হবে প্রথমবারের মতো। এইখানে একটা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত হয়, যেটা আমি আপনাদের সংস্থা ক্লাসে পড়াইছি। সিদ্ধান্ত হয়, সেটা কি? প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত হইল, এই প্রতিষ্ঠানের নাম হলো ইউএনইপি। ইউএনইপি। ওকে, এরপরে ভিয়েনা কনভেনশন থেকে কি পড়বেন আপনি? দেখেন, যারা ক্লাস করতেছেন আর করতেছেন না তাদের মধ্যে পার্থক্য আছে। ইভেন যারা আমার বই খুলে বসে আছেন তারা ব্যাপক লাভবান হচ্ছেন, বইয়ে তো অনেক ডিটেল দেওয়া। এখন এই লাইনগুলো যদি আপনি বইয়ে দাগায় রাখেন তাতেও কিন্তু আপনার লাভ। আমি যা লেখাচ্ছি এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এখন বলতে পারেন স্যার তাহলে বইয়ে এত লিখছেন কেন? ভাই, একজন লেখক বই লেখার সময় তাকে সবই লিখতে হয়। এখন পড়ানোর সময় কনসাইজ করে দিচ্ছি, দুইটাই আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? ভিয়েনা কনভেনশন থেকে আপনি কি পড়বেন? বলে ভিয়েনা কনভেনশনে যে 87 সালে যে 85 সালে যে ভিয়েনা কনভেনশন হয়েছে, এইটা কেন হয়েছে? এইটা হলো ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক কনভেনশন। ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক কনভেনশন, এটাই কিন্তু লাইনে থাকবে, অপশনে কিন্তু এই লাইনটাই থাকবে। বেশি পড়ার দরকার নাই, আমি যা বলি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর চেয়ে বেশি দরকার নেই। এইটুকুই যদি ভালো করে আপনি মনে রাখেন, দ্যাটস এনাফ। ভিয়েনা কনভেনশনটা, এই লাইনটা মনে রাখবেন, জাস্ট এই লাইনটা মনে রাখলেই কিন্তু আপনার জন্য সুবিধা হবে। এরপরে আসেন মন্ট্রিল প্রটোকল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রটোকল, মন্ট্রিল প্রটোকল। মন্ট্রিল প্রটোকলটা আমরা যদি দেখি যে মন্ট্রিল প্রটোকল হয় 1985 সালে, এটা কার্যকর হয় 1987 সালে। কার্যকর। আর বাংলাদেশ অনুমোদন দেয় কবে? এই তিনটে লাইন তো আমাদেরকে পড়তেই হবে। মন্ট্রিল প্রটোকল বাংলাদেশ অনুমোদন দেয় কবে? আচ্ছা, মানে বাংলাদেশ অনুমোদন বলতে স্বাক্ষর করে কবে আর কি, স্বাক্ষর লিখতে পারেন। বিডি স্বাক্ষর করে, বিডি স্বাক্ষরও করে 1989 সালে। বাংলাদেশ স্বাক্ষর করে কবে? 1989 সালে। এখন এই মন্ট্রিল প্রটোকল থেকে আরো দুইটা প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথমত, এইটা হলো বায়ুমণ্ডল, আপনাদের পড়াইছি ভূগোলে। এর একটা মণ্ডল আছে, সেটা হলো কি স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত সেটাই ওজোন স্তর, একই বিষয়। অবস্থিত ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক প্রটোকল। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরের সুরক্ষা বিষয়ক প্রটোকল হচ্ছে মন্ট্রিল প্রটোকল। এই মন্ট্রিল প্রটোকল এই পর্যন্ত সংশোধন হয়েছে
আমার বই যারা খুলে বসে আছেন, আমি বইয়ে সংশোধন করেছিলাম, কেমনে যে আগেরটাই চলে আসছে আমি জানি না। এই পর্যন্ত সংশোধন হয়েছে 9 বার, আমার বইয়ে দেওয়া আছে 5 বার, একটু কারেকশন করে নেবেন। সংশোধন হয়েছে 9 বার, এইটুকু কারেকশন করে নেবেন। 5-এর জায়গায় 9 লিখবেন, পুরানোটা রয়ে গেছে কিভাবে যেন, 5-এর জায়গায় জাস্ট 9 লিখবেন। ওকে, তাইলে দেখেন আমরা সোজা চলে যাব, পরীক্ষা আসবে কপের পূর্ণরূপ কি, আমরা লিখব কনফারেন্স অফ পার্টিস, আমরা লিখব কনফারেন্স অফ পার্টিস কপ। প্রথম কপ, বা আমরা যদি লিখি কপ 1, কপ 1 অনুষ্ঠিত হয় 1995 সালে। কপ 1 অনুষ্ঠিত হয় 1995 সালে। কপ 1 অনুষ্ঠিত হয় 1995 সালে। এটা আমরা একটা রাখলাম। আমরা যদি দেখি যে 44তম বিসিএস এর দিকে, তাও কিন্তু এই নর্মাল প্রশ্ন কিন্তু আসছে। বাংলাদেশ অনুমোদন দেয় 1990 সালে, বিলকিস স্বাক্ষর করে 1989 সালে, 90 সালে হচ্ছে অনুমোদন দেয়। কপ 1 অনুষ্ঠিত হয় 1995 সালে। এইটা গেল কপ নিয়ে কথাবার্তা। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো কিয়োটো প্রোটোকল। দেখবেন ওই যে ইয়েতে আপনার 42তম বিসিএস এও কিন্তু প্রশ্ন এখান থেকে আসছে। তাহলে আমরা কিয়োটো লিখছি জাপান 1997 সালে, এগুলো কোনো ব্যাপার না। এই কিয়োটো প্রোটোকলটা ব্যাপার হচ্ছে কি প্রোটোকল, এটা কি বিষয়ক প্রোটোকল, সেই লাইনটা আপনাকে জানতে হবে, সেই লাইনটা আপনাকে পড়তে হবে, তাইলেই কিয়োটো কোল পড়াটা আপনার ক্লিয়ার হবে। কিয়োটো প্রোটোকল কিসের ফ্রেমওয়ার্ক ছিল, লেখেন সবাই। এইটা অপশনে যেটা এমসিকিউ থাকবে, গ্রিন হাউস গ্যাস নির্গমন গমন সম্বলিত প্রোটোকল, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস হ্রাস করা আর কি, গ্রিন হাউস গ্যাস হ্রাসকরণের জন্য এই প্রোটোকলটা হয়েছিল। এরপর সোজা চলে যাব আমরা কার্টাগেনা। কার্টাগেনা প্রোটোকল, এইটা একটা আসে সোজা সোজা। প্রথম কথা হলো জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। জৈব বলে যে জৈব অজৈব, হ্যাঁ, নিরাপত্তা বিষয়ক প্রোটোকল, এটা জানেনি যারা বিজ্ঞান পড়ছেন, এমনিও যারা সাধারণ বিজ্ঞান পড়ছেন তারাও জানেন। নিরাপত্তা বিষয়ক প্রোটোকল, জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল হচ্ছে কার্টাগেনা প্রোটোকল, তাই না? এই কার্টাগেনা প্রোটোকল আপনাদেরকে পড়াইছি, মানে হয় হলো 2000 সালে। এইটা বিষয় না, কার্যকর কবে হয় বিষয় না, এইটা বাংলাদেশ অনুমোদন দেয় কবে, এইটা হচ্ছে বিষয়। 2004 সালে বাংলাদেশ এটিকে অনুমোদন দেয়। মন্ট্রিল প্রোটোকলের ইনফরমেশন গুলো একটু ভুল হয়েছে বলেন তো একটু কি ভুল হয়েছে। মন্ট্রিল আমরা কি পড়িয়েছি বলেন, কি ভুল হয়েছে একটু বলেন। মন্ট্রিলে কি ভুল হয়েছে একটু বলেন না।
ভুলটা একটু বলেন, তাহলে সুবিধা হবে ধরতে। মন্টিল কি 1987 আর 1989 হবে? একাত্তর, 72, 85, 87। মন্টিল তো মনে হয় 87 লিখেছি আমি, নাকি? ভিয়েনার টিলে 87 লেখাইছি না কেন? সালগুলো কি লিখছিলাম? 71, 72, 85, 87 এটা লিখছি না? তাহলে রাম ভাই স্টক করে ভিয়েনার টিলে, তাহলে টিল মানে মন্টিল, 87 তো লিখছি, নাকি 85 লিখছি আমি? 87, তাহলে 87 89 গিয়ে এটা কার্যকর হয়। বাংলাদেশ এখানে স্বাক্ষরও করে 89 সালে, অনুমোদন দেয় 1990 সালে। এখন বলেন ভুল কি হয়েছে, একটু বলেন, শুনতে চাই। ভুলটা বলতে হবে তো। আমার তো মনে হয় 87 লিখছি, 71, 72, 85, 87 রামভাই স্টক করে ভিয়েনার টিলে, এভাবে তো লিখছি। তো 87-তে মন্টিল প্রোটোকল স্বাক্ষরিত হয়, কার্যকর 1989 সালে, বাংলাদেশ স্বাক্ষর করে 1989 সালে, এটা 85 লিখছি। তাহলে মিললো কেমনে? আমি এবার লিখছি না, রাম ভাই স্টক করে ভিয়েনার টিলে 71, 72, 85, 87, তাহলে মিললো কেমনে এটা জানতে চাই। আচ্ছা, যদি ভুল করে থাকি তাহলে ঠিক করেন, মিলার তো কথা না, এটা একটা ছন্দই লিখে দিছি আমি। 85 আর 87 লিখছি। 85 তো বিস্তারিত লেখার সময় 85 লিখছি, তাহলে ঠিক করে নেন, মানে টেকনিকের মধ্যে ঠিক আছে, তাই তো? তাহলে একটু ঠিক করে নেন ভাই, সরি। ওকে, কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। কার্টাগেনা হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। এই লাইনটা পরীক্ষায় আসে, মাথায় রাখেন। এরপরে মাঝখানে বালি, কানকুন এগুলো লাগবে না। প্যারিস সম্মেলন একটা লাইন লাগবে, এটা তো লেখাইছি 2015 সালে, COP 2021, এগুলো তো লাগবে মাস্ট, এগুলো মাস্ট লাগবে। এছাড়া এর বাইরে যেটা লাগবে, যে COP 21 কিসের জন্য ছিল? বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও কার্বন নিঃসরণ সংক্রান্ত এই বিষয়ে আলাপ হয়েছে এখানে। প্রতিষ্ঠিত তো না, স্বাক্ষরিত। প্রতিষ্ঠিত 1985, কার্যকর না, স্বাক্ষরিত 1987, কার্যকর 1989। 85 হলো ভাই ভিয়েনা কনভেনশন। 85 হচ্ছে ভিয়েনা কনভেনশন। ঠিক করে নেন, এখন তো ঠিক আছে নাকি? এখন ঠিক আছে, ভুল হইতেই পারে, ঠিক আছে, এখন ঠিক করে নেন। ওকে, এইটুকু COP 21 থেকে এইটুকু। আর লাস্ট আমাদের যে কনভেনশন হয়েছে সেটা হলো COP 29, এইটা লাগবে। কনফারেন্স অফ পার্টিস 29 এবং 30 কোথায় হবে সেই বিষয়গুলো লাগবে, আর কিছু না। COP 29 আমরা একটু দেখে নিব। নেন, COP 29 হয়েছে, প্রথম হচ্ছে 2024 সালের তারিখ পর্যন্ত পড়তে হবে আমাদেরকে, 11 থেকে 22 নভেম্বর। 2024 সালের 11 থেকে 22 নভেম্বর COP 29। ভাই দুই জায়গায় দুই রকম, আবারও বলতেছেন, আমি তো বলছি। ছন্দটা দেখে ঠিক করে নেন, ছন্দটা দেখে ঠিক করে নেন ভাই, একটা নিয়ে পড়ে থাকেন না, হতে পারে কোনো কারণে হয়ে গেছে। আচ্ছা, কোথায় হয়েছে এইটা? এইটা হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP 29
অনুষ্ঠিত হয়েছে। এইখানে মূল লক্ষ্য কি ছিল সেটা আমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। যারা আমার বই দেখতেছেন বা পড়তেছেন, হুবহু যতটুকু লেখা দরকার ততটুকু আমি লিখে দিয়েছি। জলবায়ু পরিবর্তন নের প্রভাব। এই যে জলবায়ু পরিবর্তন হইতেছে, বৈশাখ মাস চলে যায়, ঝড় বৃষ্টি নাই, আবার হইলে কালো বৈশাখী ঝড়, এটাই জলবায়ু পরিবর্তন। পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে অর্থায়ন, এবং এখানে সিদ্ধান্ত হয়েছে $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি হয়েছে। $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি হয়েছে। এখানে $300 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে COP29 এর মাধ্যমে। এবং পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অংশগ্রহণকারী দেশ। অংশগ্রহণকারী দেশ হচ্ছে 196টি দেশের 196টি দেশের 70,000 প্রতিনিধি। দেশের 70,000 প্রতিনিধি এখানে অংশগ্রহণ করে। এইটা হচ্ছে COP29। ওকে, সম্মেলন শেষ। এখন COP30 হবে কোথায়? আপনারা কমেন্টসে জানান তো আমাকে। COP30 কোথায় হবে দেখি? এই যে 25 সালে COP30 কোথায় হবে? কে কে বলতে পারেন, একটু দেখতে চাই। COP30 কই? কেউ লিখেন নাই। COP30 কোথায় হবে? কেউ লিখেন নাই। ব্রাজিল, ইয়েস, ব্রাজিলে 2025 সালে ব্রাজিলে। ব্লেম ব্রাজিল, ইয়েস, রোমানা আক্তার। ব্রাজিলের ব্লেম শহরে, ব্লেম শহরে, ব্রাজিলের ব্লেম শহরে এটা অনুষ্ঠিত হবে। ওকে, আচ্ছা, মোটামুটি সম্মেলন সব শেষ। সম্মেলন শেষ। এবার আমাদের এই জায়গাগুলো চলে গেল। দেখবেন এখানে বলা হয়েছে আর কিছু মুখস্থ বিষয় আছে যেগুলো মুখস্থ করবেন, যেমন পরিবেশ সংক্রান্ত দিবস। এটা যার কাছে যে বই আছে সেখান থেকে পড়েন। যারা আমার বই আছে, আমার বইও দেওয়া আছে আর কি, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলোই দেওয়া আছে। যেগুলো দেওয়া আছে এই দিবসগুলো মুখস্থ, এটা ক্লাসে মুখস্থ মানে বলার, আলোচনা করার, পড়ানোর কিছু নাই। এই দিবসগুলো আপনাকে মুখস্থ করতে হবে, এটা পড়ানোর কিছু নেই। তাহলে পরিবেশগত ইস্যু। আর একটা কথা থাকে কূটনীতি। দেখেন এইটা নিয়ে আমরা বিভ্রান্ত হই, ডিপ্লোম্যাটিক্যাল যে ডিসকাশন, এই যে এতক্ষণ যে পরিবেশগত বা জলবায়ু যে সম্মেলন হয়েছে, এইগুলোও কূটনীতির একটা অংশ, এইটাও ডিপ্লোমেসির একটা অংশ। ডিপ্লোমেসি স্যার এটা হয় না, কিন্তু দেখবেন
আমার বইয়েও কিছু কূটনৈতিক পরিভাষা দিয়ে দিয়েছি, ওটা কিন্তু এনাফ না। এই যে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে পরিবেশগত ইস্যু চ্যালেঞ্জ, ওই যে প্রথম দিন সেদিনকে যে ক্লাস নেই ক্লাস ছাড়া যে কথাগুলো বলছি, পরিবেশগত যে ইস্যুগুলো আছে, কলকারখানার বজ্র নিঃসরণ, সিএফসি, তারপরে হচ্ছে আর্সেনিক, এরকম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, ওইগুলো হচ্ছে পরিবেশগত ইস্যু। ওই পরিবেশগত ইস্যুগুলোকে করার জন্য, মোকাবেলা করার জন্য আজকে যে অর্গানাইজেশন পড়াইছি, এইগুলো হচ্ছে ওইটার অংশ। তাহলে দুইটা পার্ট যদি আমরা 2 2 4 মার্ক করি, তাহলে ওইখানে 2 মার্ক, একটা হলো ইস্যু প্লাস অর্গানাইজেশন, এখানে 2 মার্ক, এখানে এক্সট্রা হিসেবে আমরা দিবস নিব, মুখস্থ অংশ, এই যে 2 মার্ক। আর কূটনীতি 2 মার্ক। কূটনীতির মধ্যে একটা হলো সম্মেলন, আর একটা হচ্ছে পরিভাষা, এটা মুখস্থ পাঠ, এইটা মুখস্থ পাঠ, এই দুইটা পাঠ মুখস্থ করতে হবে, তাইলেই আমাদের 4 মার্কের প্রস্তুতি সুসম্পন্ন হইবে, একদম কিচ্ছু থাকবে না। এবার পরিভাষার মধ্যে কি কি আসে দেখেন, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে পার্সোনা নন গ্রাটা। পার্সোনা নন গ্রাটা এইটা সবচেয়ে বেশি আসে, অর্থাৎ কাউকে যদি অবাঞ্ছিত করা হয়, এই অবাঞ্ছিত রাষ্ট্রদূতকে বলা হয় পার্সোনা নন গ্রাটা। অবাঞ্ছিত কেমনে করে? ধরেন আমরা এখন মায়ানমারের যে রাষ্ট্রদূত আছে তাকে আমরা ফেরত পাঠাইলাম, অবাঞ্ছিত ঘোষণা করলাম, তখন কূটনৈতিক পরিভাষায় বলা হবে, চিঠির মাধ্যমে আমরা তাকে পার্সোনা নন গ্রাটা করেছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ যে কোনো কারণে আমরা তাকে বলবো, যেমন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল, এখন ভারত পাকিস্তানকে, পাকিস্তান ভারতের দূতাবাস থেকে কূটনীতিক ব্যক্তিকে পার্সোনা নন গ্রাটা করতে পারে, এবং সেদিকেই যাচ্ছিল, কিন্তু ব্যাপারটা এরকম। এইরকম কিছু পরিভাষা আছে যে পরিভাষাগুলো আপনি চাইলে মুখস্থ করতে পারেন। যেমন একটা হলো ফিফথ কলাম বলা হয় এই পরিভাষার মধ্যে, ফিফথ কলাম, এইটাকে এর মানে হলো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক, ফিফথ কলামের মানে হচ্ছে কি? বিশ্বাসঘাতক। কি বলা হয়? বিশ্বাসঘাতক। যে কেউ যদি ঘাতকতা করে বা বিশ্বাসের করে, তাহলে তাকে বলা হয়, মানে বিশ্বাস ভঙ্গ করে, তাকে বলা হয় বিশ্বাসঘাতক। যেমন পরীক্ষায় বেশি আসছে সবচেয়ে এই জায়গা থেকে অ্যামিকাস কিউরি। দেখেন কি আসছে, অ্যামিকাস কিউরি, এইটা হলো আদালতের বন্ধু। আদালতের বন্ধু, অ্যামিকাস কিউরি মানে কি? আদালতের বন্ধু, যাকে বলা হয় দক্ষ ব্যক্তি, অ্যামিকাস কিউরি। এইটাও কিন্তু পরীক্ষায় বেশ আসে। তাইলে আমাদের এরকম কিছু মুখস্থ বিষয়, আপনার কাছে যে বই আছে সেখান থেকে পড়েন। আমি বলবো না আমার বই কিনতে হবে, কিনে পড়তে হবে, এটা একটা অবৈধ প্রস্তাবনা, এই কথা বলতে চাই না। আপনার যেটা ভাল লাগে সেটা থেকে এই কূটনৈতিক পরিভাষাগুলো একটু পড়ে ফেলবেন। আবার যেগুলো দেখবেন যে কূটনৈতিক কনভেনশন, আমরা কিন্তু একটা ভিয়েনা কনভেনশন পড়াইছি একটু আগে, 1985 সাল, কিন্তু কূটনৈতিক ভিয়েনা, কূটনৈতিক কারণে যে ভিয়েনা কনভেনশন, কূটনৈতিক সংক্রান্ত, যদি এইটুকু দিয়ে দেয় ওটা হলো পরিবেশ সংক্রান্ত, কূটনৈতিক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, এইটা হয় 1961 সালে। এই কথাটা মনে রাখতে হবে। এবং এইখানে কূটনীতিকদের দায় মুক্তি দেওয়া হয়েছে, নিয়ম কানুন সম্পর্কে বলা হয়েছে, তাদের সুযোগ সুবিধা সম্পর্কে বলা হয়েছে, একজন কূটনীতিক কি কি দায় মুক্ত থাকে, কি কি সুযোগ সুবিধা গ্রহণ করে বা সুযোগ সুবিধা ভোগ করে, সেই সম্পর্কে বলা হয়েছে। যেমন আমরা যদি সুবিধার কথা বলি,
যদি আপনারা ফরেন ক্যাডার দিয়ে কেউ আসেন, ফরেন ক্যাডার দিয়ে একটা সময় যদি কোনো দেশের দায়িত্বে যেতে পারেন, আপনি কি কি সুবিধা পেতে পারেন সেই বিষয়ে একটা বলা হয়েছে। যেমন আপনি প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা ভোগ করবেন, একদম গ্রেড 1 নাগরিকের মর্যাদা ভোগ, প্রথম শ্রেণী নাগরিক। যদিও আমাদের অন্য ভাষায় আছে, আমাদের দেশে যারা মানে প্রথম শ্রেণী বলতে আসলে কি বোঝায় ভাই, বইতে আর যা দেওয়া আছে পড়া না, আমি যা পড়া লাগবে আমি বলে দিছি। দেখেন, প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা ভোগ, সকল ট্যাক্স মুক্ত, মানে ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ট্যাক্স মুক্ত, যে কোনো ধরনের ট্যাক্স মুক্ত। হাউস রেন্ট পাবে, অর্থাৎ যে দেশে যাবে ওই দেশের হাউস রেন্ট। সব দেশের হাউস রেন্ট তো একরকম না, হাউস রেন্ট পাবে, সে হাউস রেন্ট পাবে এবং লাল পাসপোর্ট পাবে, লাল পাসপোর্ট পাবে। এইগুলো হচ্ছে ভিয়েনা কনভেনশনের নিয়ম। এছাড়াও কূটনীতিকদের আরো সুযোগ সুবিধা আছে। ধরেন আপনি বেড়া মানুষ, আপনি অন্য দেশে যাচ্ছেন, আপনার লাগেজ চেক হবে না। এখন আপনারটা তো হবে না, সাথে আপনার বউ আছে, বোর্ডটাও হবে না। কূটনৈতিক ব্যক্তিরা এগুলো মুক্ত। অর্থাৎ এই ধরনের মানে যেটা কি বলা হয়, একটু হয়রানিমূলক যে কাজগুলো আছে এগুলো কূটনৈতিক ব্যক্তিদের হইতে হয় না। এছাড়াও তার কিছু দায় মুক্তি আছে। কূটনীতিককে গ্রেপ্তার করা যাবে না কোনো মামলায়, ঠিক আছে, কোনো ফৌজদারি মামলাও করা যাবে না তার বিরুদ্ধে। হ্যাঁ, যা মনে হয় তাই করুক, তাকে আপনি অবাঞ্ছিত ঘোষণা করতে পারবেন, পার্সোনা নন গ্রাটা করতে পারবেন, কিন্তু এর মানে এই না তাকে ফৌজদারি মামলা দিয়ে জেলে ঢুকাই দিবেন, এটা কিন্তু সম্ভব না, এইটা আপনি পারবেন না। এই কথাগুলো মনে রাখেন। যে দাগায় দিতে বলছেন তাকে আমি একটু বলি, একটু দাগায় নেন। এটা আসলে দাগায় দেওয়ার কিছু নাই, সবই পড়তে হবে টুকটাক। আমি ম্যাক্সিমাম কিন্তু পড়াইছি। যেমন চার্জ দি, লেখেন চার্জ দি অ্যাফেয়ার্স, চার্জ দি অ্যাফেয়ার্স, এইটা বলা হয় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। এইটা পড়বেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তারপরে পড়বেন হচ্ছে রিকল। রিকল হচ্ছে প্রত্যাহ্বান, মানে আহ্বান করা হচ্ছে, প্রত্যাহ্বান, বুঝেন নাই? আহ্বান করতেছে, আপনি ফিরে আসেন আপা, আপনি ফিরে আসেন, আপনাকে রিকল করতেছি, আপনি ফিরে আসেন, এইটা হলো প্রত্যাহ্বান। তারপরে পিং পং ডিপ্লোমেসি, এটা আপনারা জানেন ভালোই, এটা পড়বেন, পিং পং ডিপ্লোমেসি। তারপরে হচ্ছে ব্লু বুকস পড়বেন। পিং পং এ আলাপ করলাম না, এটা আগেও আলাপ হয়েছে। ব্লু বুক অর্থাৎ এটা রাজসভার বাধাই করা বই। এই ব্লু বুকটা কোন দেশের? এক একটা বুক এক এক দেশের। নীল মলাটে বাঁধানো বইটা হলো এটা ইংল্যান্ডে ব্যবহার করা হয়। এখন এক এক দেশে এক এক রকম আছে, যেমন ইয়েলো বুক আছে, তারপরে হোয়াইট বুক আছে, গ্রিন বুক আছে, এগুলো আছে, এগুলো পড়া লাগবে না, ব্লু বুক পড়লেই হবে, ব্লু বুকস, ঠিক আছে। এই জায়গাগুলো আপনি একটু পড়েন। তারপরে আরো দেখবেন ট্রাক 2, 1, একটা পড়ে বুঝলেই হবে, আর কিছু লাগবে না। এখন অন্যরা বলতে পারেন এগুলো পড়াইতেছেন না কেন? এগুলো পড়া লাগবে না, যা পড়া লাগবে আমি তা লিখে দিছি, এটা নিয়ে আপনার সন্দেহের কোনো অবকাশ নাই। এটা নিয়ে সন্দেহ করার কিছু নাই যে আমি কেন পড়াইতেছি না, যা লাগবে পড়াইতেছি।
এই এখন কি 8:46 বাজে? কি রে ভাই? হ্যাঁ শিওর? নয়টায় ক্লাস। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা পরিবেশগত ইস্যু ও কূটনীতির ক্লাস শেষ করলাম। পরিবেশগত ইস্যু ও কূটনীতির ক্লাস শেষ। আর আপনাদের আগামী রবিবার মহাদেশের ক্লাস হবে। আগামী রবি মঙ্গল 2 দিন মহাদেশের উপর ক্লাস হবে। মহাদেশের উপর ক্লাস হবে রবি মঙ্গল, এই 2 দিন মহাদেশের উপর ক্লাস হবে। হ্যাঁ, ভালো থাকেন সবাই।